তাহলে দেখো আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে যেসব অঙ্কগুলি বাকি আছে আমাদের আমরা 40 পর্যন্ত করেছি। আগে যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একবার দেখে নিও। আমি আজকে 40-এর পর অঙ্কগুলি করাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে। প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে যে একটি কপি কলে ভরিন দড়ির সাহায্যে একটি এক পাশে বলছে এম ভরের এম একটি ভর এম ঝোলানো আছে। ঠিক আছে? এবং দড়ির অপর প্রান্তে ছোট এম, এই যে ছোট এম ভরের একটি বানর যার ভর কত বলা হয়েছে ছোট এম, তার মানে এর ভর কত বলা হয়েছে ছোট এম। ঠিক আছে? আর কি বলা হয়েছে তারপরে, যে একটি বানর এ ত্বরণ নিয়ে দড়ির সাপেক্ষে উপর দিকে উঠছে। তাহলে বানরটি উঠছে দড়ির সাপেক্ষে এ ত্বরণ নিয়ে, বানরটি উঠছে শুধুমাত্র। দড়িটা কোন দিকে নামছে, দড়িটা মনে করে স্থির আছে, দড়িটার সাপেক্ষে বানরটি এ ত্বরণ নিয়ে উঠছে। তো যখন মনে করো যে বানরটি এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে, তখন বানরটি দড়িটির উপর একটি বল প্রয়োগ করছে। মনে করে নাও যে এখানে আমি একটি পয়েন্ট নিলাম, যে পয়েন্টের উপর দিকে টান কাজ করছে কত টি। ঠিক আছে? তো সেই টান কাজ করছে, তো বানরটি যখন দড়িটির সাপেক্ষে উপর দিকে উঠছে তখন দড়িটির উপর একটি বল ক্রিয়া করছে। সেই, তো বানরটি যদি এম এ ত্বরণ নিয়ে যায় তাহলে নিচের দিকেও কত কাজ করবে, এম এ কাজ করবে দড়িটির উপর। কারণ আমরা জানি যে কোনো গাড়ি যদি একটি যায় এ ত্বরণ নিয়ে, ঠিক আছে, তাহলে এর এম ভরের কোনো একটা গাড়ি এম এ ত্বরণ নিয়ে যায়, তাহলে এখানে যদি মনে করো একটা কোনো মানুষ থাকে গাড়ির উপরে, তাহলে তার উপরও কি হবে, বিপরীত দিকে একটি বল ক্রিয়া করবে, যেটাকে আমরা অলিক বল বলি। ঠিক আছে? এইদিকে যতটা বল ক্রিয়া করছে ঠিক ততটা এদিকে বল ক্রিয়া করবে। তেমনি এম এ ত্বরণ নিয়ে যখন যাচ্ছে বানরটি, তো দড়িটির উপর একটি নিচের দিকে বল ক্রিয়া করবে, যেহেতু দড়ির সাপেক্ষে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে এর নিচের দিকে কত হচ্ছে এমজি। ঠিক আছে? আর বানরটি দড়িটির উপর একটি বল প্রয়োগ করছে, যেটা হচ্ছে কত এম এ, যেটাকে আমরা কি বলি অলিক বল। ঠিক আছে? আর এই যে এই বড় এম ভরের বস্তুটি সেটি কত ত্বরণ নিয়ে নামছে, এ1 ত্বরণ নিয়ে নামছে। আর এর ভর কত, এর ভর ধরে নিলাম এর ওজন কত নিচের দিকে এমজি, এর টান কত টি। তাহলে পুরো সিস্টেমটি কত ত্বরণ নিয়ে যাচ্ছে, এ1 ত্বরণ নিয়ে। বানরটি কত ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে। ঠিক আছে? বুঝতে পারা গেছে বানরটি এ ত্বরণ নিয়ে উঠছে, বানরটি এ ত্বরণ নিয়ে উঠছে, আর সেই সাথে সাথে এটি কি হচ্ছে, এর ভরটা বেশি, এই যে বলা হয়েছে এম এর ভর বেশি, তাই কি হচ্ছে নিচের দিকে নামছে। ঠিক আছে? তো নিচের দিকে নামছে মানে কি এমজিটা বেশি। আর এদিকে দুটি বাধা বল কাজ করছে, এমজি আর এম এ। তাহলে আমরা একটা কথা বলতে পারি এখানে শর্টকাট ভাবে, যে ত্বরণ সমান কি হয়, যে নিচে যে বলটা বেশি হচ্ছে আমার কত এমজি, সেই বলটাকে যে দুটি বল বাধা সেটা বাদ দিয়ে দেবো, বা দুটি ভরের যোগফল, ওটাই তো হয় আমাদের শর্টকাট ভাবে। তাহলে আমরা কি করব, যে এমজি মাইনাস কত এমজি মাইনাস এম এ বা দুটি ভরের কি যোগফল, এম এ প্লাস কত এম প্লাস বড় এম। তাহলে আমার কি বের হচ্ছে, যে বড় এম মাইনাস ছোট এম, ঠিক আছে, ইন্টু জি মাইনাস এম এ, ঠিক আছে, বাই ছোট এম প্লাস বড় এম। ঠিক আছে? এটা হচ্ছে কি আমার শর্টকাট ভাবে যদি আমরা করতে যাই, তাহলে যেটা অপশন কত হচ্ছে আমার ডি। মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটি পাটাতনের উপর দিয়ে একটি লোক পাটাতনের সাপেক্ষে ভি বেগে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে ভি বেগে যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে ভি বেগে। ঠিক আছে? আর কি বলা হয়েছে, ভি বেগে যাচ্ছে ডান দিক থেকে আমাদের ছুটে গেল, পাটাতনের বেগ কত হবে। তাহলে এই পাটাতনটির বেগ কত হবে, যে পাটাতনটির বেগটিকে আমরা ধরে নিলাম বড় ভি। ঠিক আছে? তাহলে বোঝা গেছে এতটা। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে, যে লোক এখানে কি কি বলা আছে, আরেকটা বলছে লোকটি লোকটি এবং পাটাতনের ভর যথাক্রমে ছোট এম এবং বড় এম। লোকটির ভর হচ্ছে ছোট এম, আর পাটাতনটি এই যে যার উপর চেপে আছে সেটির ভর কি হচ্ছে বড় এম। আর কি বলা হচ্ছে তলটি মসৃণ, মানে এই যে এর কোনো বাধা দিবে না। এর যদি এদিকে মনে করো গতিশীল হয়, তাহলে এই তলটি কোনো বাধা দিবে না একে গতিশীল হতে, মসৃণ তল ধরা হয়েছে। ঠিক আছে? তাহলে যেমনি লোকটি এদিকে দৌড়াবে, পাটাতনটি কি হবে এদিকে পিছলে পিছলে হবে। ঠিক আছে? তো মানে এদিকে গতিশীল হবে। আমরা জানি যে কারো উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এটি কি হবে, এদিকে পিছলে যাবে, তবে তো সেটা আগাবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি যে বাহ্যিক বল এখানে ক্রিয়া হচ্ছে না, মসৃণ হচ্ছে তলটি, ও মসৃণ নয় যে বাহ্যিক বল ক্রিয়া হচ্ছে। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের লাগবে, যেহেতু বাহ্যিক বল ক্রিয়া হচ্ছে না। তাই আমরা বলতে পারি যে আগের মোট ভরবেগ সমান কি পরের মোট ভরবেগ। তো পূর্বে ভরবেগ মানে আগে, লোকটি চাপার আগে, সমান কি আমি বলতে পারি পরে, মানে পরে বা বর্তমান বলতে পারি, বর্তমান ভরবেগ।
তো পূর্বে ভরবেগ যখন লোকটি চেপেছিল না তখন তো বেগ শূন্য ছিল, তাহলে আগে মোট ভরবেগ কত? শূন্য। আর পরে মোট ভরবেগ কত? ভর ইন্টু বেগ লোকটির, দেখো লোকটির ভর এম, এ যাচ্ছে কত? ভি বেগ নিয়ে, ঠিক আছে। তারপরে প্লাস পাটাতনটির ভরবেগ, পাটাতনটির ভরবেগ কত? তো পাটাতনটি তো আর একা যাচ্ছে না এদিকে, লক্ষ্য কর পাটাতনটি একা যাচ্ছে না, লোকটিকে নিয়েই তো যাচ্ছে, তাহলে পাটাতনটির ভর দেওয়া আছে এম, আর লোকটির ভর কত? ছোট এম, তাহলে এর ভর কত হবে? পাটাতনটির ভর কত? ছোট এম প্লাস বড় এম, আর সে কত বেগ নিয়ে যাচ্ছে? বড় ভি বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটি হচ্ছে ছোট ভি, ঠিক আছে, এটি হচ্ছে ছোট ভি, মানুষটি যাচ্ছে যেটা, তাহলে আমরা কি বলতে পারি? বড় ভি সমান মাইনাস ছোট এম ভি বাই কত? ছোট এম প্লাস বড় এম, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের, তাহলে ভি এর রাশিমালা কি? আমরা এটাও জানি যে যদি মানুষটি এদিকে যায়, এদিকে যায়, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অবশ্যই সেটি কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে এই যে লোকটি যদি বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে পাটাতনটি কোন দিক থেকে কোন দিকে যাবে? ডান দিক থেকে বাম দিকে, তার জন্য কি বের হয়েছে? মাইনাস বের হয়েছে, ঠিক আছে। তাহলে অপশন আমার কি হচ্ছে? এম ভি বাঁ দিকে, তাহলে এটা হচ্ছে অপশন সি, ঠিক আছে। যেহেতু লোকটি কোন দিকে যাচ্ছে? বাম দিক থেকে ডান দিকে, তাই পাটাতনটি কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে অপশন কি হচ্ছে আমার? বাঁ দিকে। তাই কি হয়েছে? মাইনাস বের হয়েছে, যদি লোকটি এদিকে যাচ্ছে তাই পাটাতনটি অপোজিট দিকে যাবে, তাই কি হয়েছে? মাইনাস বের হয়েছে, ঠিক আছে। তাহলে তারপরে কোয়েশ্চেন দেখো, এখানে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটা দুটি ভর কেন যোগ হলো? মানুষটি যাচ্ছে এম ভরের, আর এ যাচ্ছে কত? ভি বেগে, তাই হচ্ছে এম ভি। আর পাটাতনটির ভর বেগ, পাটাতনটির ভর তো আর এখানে এখন মানুষটি চাপার আগে একা ছিল, কিন্তু মানুষটি চাপার পর তো আর সে একা নেই, পাটাতনটি মানুষটির সমেত তো পিছোচ্ছে না, তো পাটাতনটির ভর এম আর মানুষটির ভর কত? ছোট এম, তাই দুটি ভর কি হয়েছে? যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে তারপরে দেখো কি বলা হয়েছে? ফোর এম ভরের স্থির অবস্থায় থাকা, ঠিক আছে, একটি বোমা শূন্য বিস্ফোরণের ফলে টু এম, এম এবং ছোট এম ভরের তিনটি টুকরোতে পরিণত হলো, ঠিক আছে। ছোট এম ভরের টুকরো দুটির প্রতিটি ভি দ্রুতিতে যথাক্রমে উত্তর এবং পূর্ব দিকে অনুভূমিক রেখা বরাবর ধাবিত হবে। দেখো আমি প্রথমে তোমাদেরকে করে দিয়েছি যে এটি হলো আমার ইস্ট, এটি ওয়েস্ট, এটি নর্থ, এটি কি হলো? সাউথ, ঠিক আছে। তো টোটাল ভর কত ছিল? ফোর এম, তাই এটা আমি দিয়েছি কত? এই বোমাটি, এই যে ফোর এম ভরের, ঠিক আছে। তারপর কি বলেছে? তিনটি ভাগ হলো টু এম, এম আর একটা এম। তারপর কি বলেছে? এম ভরের টুকরো দুটি ভি দ্রুতিতে উত্তর আর পূর্ব দিকে গেছে, ঠিক আছে। তাহলে একটি কোন দিকে গেছে? পূর্ব দিকে এম ভরের, আর একটি কোন দিকে গেছে? উত্তর দিকে এম ভরের, ঠিক আছে। তাহলে টু এম ভরের টুকরোটি অনুভূমিক রেখা বরাবর কোন দিকে যাবে? দেখো আমি এর আগেও তোমাদেরকে অঙ্কগুলি করিয়েছি, এইবার এর মতো বোমা বিস্ফোরণের যে অঙ্ক তোমাদেরকে আগেও বোঝানো হয়েছে আগের ম্যাথগুলিতেও, যে যদি একটি এদিকে যায় কোণা আর একটি এদিকে যায়, তার মানে তাদের লব্ধি কোন দিকে হবে? যেহেতু দুটি 90 ডিগ্রি অবস্থানে আছে, তাই তাদের লব্ধি হবে এটি, নর্থ ইস্ট, ঠিক আছে। তাহলে বাকি যে কোণাটি থাকবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সে কোন দিকে কাজ করবে? অবশ্যই এদিকে কাজ করবে। কারণ দেখো আমরা কি জানি যে যদি একজন একটা বন্দুক থেকে যদি গুলি ছোড়া হয়, তাহলে আমরা জানি কি যে যদি গুলিটি এদিকে যায় তাহলে বন্দুক কি হবে? পিছন দিকে আসবে, ঠিক আছে, অপোজিট দিকে। তো এখন দুজন দুদিকে যাচ্ছে, তো দুজন দুদিকে যাচ্ছে, যদি মনে করো একটি বোমা এদিকে ফাটতো, বোমাটি ফেটে যদি একটি কোণা এদিকে যেত, তাহলে একটি অবশ্যই এদিকে যেত, কিন্তু এদিকে তো যায়নি, দুদিকে গেছে, একটি কোণা এদিকে গেছে, একটি কোণা এদিকে গেছে। তাহলে এই দুজনের লব্ধিটিকে আমরা দেখবো যে লব্ধিটি কোন দিকে হচ্ছে? লব্ধিটি হবে কোন দিকে? দুটিও যেহেতু পজিটিভ, তাই লব্ধিটি হবে কোন দিকে? এদিকে। আর লব্ধি যদি এদিকে হয়, তাহলে 3 নম্বর যেটি কোণা, সেই কোণাটি কোন দিকে যাবে? লব্ধির অপোজিট দিকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যেটা কি হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? দক্ষিণ পশ্চিমে। তাহলে দক্ষিণ পশ্চিমে অ্যান্সার হবে আমাদের, এই উত্তর পূর্বে দক্ষিণ পূর্বে হবে না। তাহলে আমরা প্রথমে যদি অপশনকে দেখতে যাই, তাহলে দুটি অপশন আমাদের হবে না, তাহলে এই দুটি অপশন হওয়ার চান্স আছে আমাদের। এবার দেখবো যে বেগটা কত হবে, ঠিক আছে। তাহলে বেগটা হওয়ার জন্য আমরা কি দেখবো? যে আগে মোট ভরবেগ, মানে বিস্ফোরণের আগে মোট ভরবেগ, আর বিস্ফোরণের কি দেখবো? পরে মোট ভরবেগ। তো বিস্ফোরণের আগে মোট ভরবেগ কি হয়? বিস্ফোরণের আগে মোট ভরবেগ তো হবে আমার শূন্য, যেহেতু বোমটি প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে বিস্ফোরণের আগে মোট ভরবেগ আমার কত? শূন্য। আর বিস্ফোরণের পরে মোট ভরবেগ কত? বিস্ফোরণের পরে মোট ভরবেগ কত হচ্ছে যে একটি এম ভরের কণা
একটি m ভরের কণা কত হবে, এদিকে যাচ্ছে, একটি এদিকে যাচ্ছে, আর আরেকটি যেটি 2m সেটি কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে বিস্ফোরণের আগে মোট ভরবেগ যদি শূন্য হয় তাহলে পরেরটাও কি হবে, আমার পরের মোট ভরবেগটাও শূন্য হবে। ঠিক আছে, তো পরের মোট ভরবেগটা আমি আগে বের করি, আর সেটি সমান কি শূন্য। তাহলে পরের মোট ভরবেগ কত হবে, m ইন্টু ভি, x অক্ষ বরাবর যাচ্ছে, দেখো এটি x অক্ষ বরাবর যাচ্ছে তাই আই ক্যাপ, ঠিক আছে, তাই এম ভি আই ক্যাপ প্লাস এম ভি জে ক্যাপ, ঠিক আছে, প্লাস 2m ইউ দিয়েছি আমি নাম, ঠিক আছে, তাহলে 2m ইউ ভেক্টর। ঠিক আছে, দেখো তাহলে হয়ে গেল আমার এর ভরবেগ, ভর ইন্টু বেগ, এর ভরবেগ ভর ইন্টু বেগ, আর এর ভর কত 2m, তাই 2m ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে আমি বের করতে পারি এখানে যে 2m, ও আমি বের করতে পারি কত 2m ইউ ভেক্টর সমান কত মাইনাস এম ভি আই ক্যাপ মাইনাস এম ভি কত জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এম এম কেটে যাবে কমন নেওয়ার পর, তাহলে ভি ইউ ভেক্টর সমান কত হবে, মাইনাস ভি বাই টু আই ক্যাপ মাইনাস ভি বাই টু জে কে। ঠিক আছে, তার মানে দেখো আমরা যদি ক্যালকুলেশনে যাই তাও আমরা বলতে পারি কি যে ভি এর মান, ইউর মান যেটা বের হচ্ছে, এই যে ইউর মান যেটা বের হচ্ছে সেটা কি হচ্ছে, একটা এদিকে বার হচ্ছে, একটা এদিকে বার হচ্ছে, তাহলে অবশ্যই এটি এদিকে যাবে, তবেই তো দেখো মাইনাস ভি বাই টু আই ক্যাপ, এদিকে যদি আই ক্যাপ হয় তাহলে এদিকে কত হবে মাইনাস আই ক্যাপ, তাহলে একটি মান পেয়ে গেলাম এদিকে ভি বাই টু, আর এদিকেরও মান কত হচ্ছে ভি বাই টু, তাহলে আমি এদিকে যদি লিখি তাহলে কত হবে ভি বাই টু, এদিকে কত হবে ভি বাই টু। ঠিক আছে, তাহলে আমরা যদি লব্ধি বের করতে যাই, রুট রুট করতে যাই মানে মান বার করতে যাই, তাহলে আমরা কি করি, রুট ওভার অফ ভি বাই টু তার হোল স্কোয়ার প্লাস ভি বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার কত বেরোবে, ইউ সমান কত ভি বাই ফোর প্লাস ভি বাই ফোর। ঠিক আছে, ভি বাই ফোর প্লাস কত হবে ভি বাই ফোর। ঠিক আছে, তাহলে টু ইন্টু ভি বাই ফোর মানে ভি বাই টু, ভি স্কোয়ার সরি, ভি স্কোয়ার বাই ফোর, ভি স্কোয়ার বাই ফোর, তাহলে কত হবে টু ভি স্কোয়ার বাই ফোর, টু টু কেটে যাবেন, ভি স্কোয়ার বাই টু, তার মানে হচ্ছে কত ভি বাই রুট টু। ঠিক আছে, তাহলে ইউর মানটা কত বেরোলো, বেরোলো আমার ভি বাই রুট টু। ঠিক আছে, তোমরা একবার অপশন নিলে দেখে নেবে, এখানে ভি বাই টু আছে দক্ষিণ পশ্চিমে, এখানে বইয়ের অ্যান্সারটা আশা করি মনে হয় একটু ভুল হবে, ওরা রুট টুটি দেয়নি। ঠিক আছে, এটা রুট টু হওয়া দরকার, নাহলে ওটাই তো আমাদের বের হচ্ছে। এদিকে যদি ভি বাই রুট টু, সরি এদিকে যদি ভি বাই টু এবং এদিকে যদি ভি বাই টু হয়, তাহলে অবশ্যই আমাদের এটাই বের হওয়া উচিত যে ভি বাই রুট টুই হবে, কিন্তু বইয়ে ভি বাই টু আছে, তাহলে তোমরা একবার দেখে নিও, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বইয়ে ভুল দেওয়া আছে, মেবি এটাই হবে অ্যান্সার ভি বাই রুট টু। ঠিক, তাহলে তারপরে তোমরা পরের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে সরলরেখায় একটি নির্দিষ্ট গতিবেগ গিয়ে চলমান 4 কেজি ভরের একটি গোলক, এই যে 4 কেজি ভরের একটি গোলক 1 কেজি ভরের একটি গোলকে ধাক্কা মারে। ঠিক আছে, সংঘর্ষের পর দুজন দুটি বেগে যায়, একটি ভি ওয়ান বেগে যাচ্ছে, একটি ভি টু বেগে যাচ্ছে, আর 30 ডিগ্রি কোণ করে, একটা 60 ডিগ্রি কোণ করে। তাহলে অনুভূমিক গতির ও অভিমুখের সঙ্গে, যে গতি আছে সেই অভিমুখের সঙ্গে একটি 30 ডিগ্রি কোণ করে, আর গতির অভিমুখের সঙ্গে একটি কত 60 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে ভি ওয়ান আর ভি টুর বেগের অনুপাত আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে একটা জিনিস আমাকে এখানে লক্ষ্য রাখা প্রয়োজন, যে প্রাথমিক অবস্থায় এক্স অক্ষ বরাবর ভরবেগ ছিল, ঠিক তো, এই যে এক্স অক্ষ বরাবর ভরবেগ ছিল, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না। ঠিক আছে, তাই সংঘাতের পরও, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না, মানে কথাটা বোঝা যাচ্ছে। ভরবেগের নিয়ম কি হচ্ছে, যে যদি এক্স অক্ষ বরাবর ভরবেগ ছিল, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ ছিল না, তো সংঘাতের পরও ওয়াই অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না। তো এখানে মনে করো এদিকে যাচ্ছে, এর একটি ভরবেগ, এর একটি কি হচ্ছে ভর ইন্টু বেগ, এর ভরবেগ একটি হচ্ছে এই দিকে উপাংশ এবং একটি হচ্ছে এই উপাংশ। কেন কি, যেহেতু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে থাকার কারণ কি হয়, এদিকে একটি উপাংশ হবে, এদিকে একটি উপাংশ, তাহলে এখন আমরা ওয়াই অক্ষ বরাবরও কি পাচ্ছি, একটি উপাংশ পাচ্ছি, তাহলে এর জন্য একটি ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাবো, যেহেতু এদিকে অ্যাঙ্গেল, আর যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস হয়, যেদিকে অ্যাঙ্গেল হয় না সেদিকে কি হয় সাইন হয়। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর এর জন্য একটি পাচ্ছি এবং এর জন্য একটি ওয়াই অক্ষ বরাবর পাচ্ছি।
কিন্তু যেহেতু অক্ষ বরাবর কোনো উপাংশ আমাদের হওয়া উচিত নয়, যেহেতু x অক্ষ বরাবরই ভরবেগ ছিল, y অক্ষ বরাবর সংঘাতের আগে কোনো ভরবেগ ছিল না, তো সংঘাতের পরেও y অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না। তাই এর যেটি ভরবেগ হবে আর এর যেটি ভরবেগ হবে সেই দুটি ভরবেগ অবশ্যই সমান হবে, তবে তো যাই এই এদের ভরবেগ থাকবে না, কারণ এরা যদি একে অপরকে প্রশমিত যদি করে তবেই তো y অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না। তাই আমরা এর ভরবেগ এবং এর ভরবেগ কি করব, সমান করে দিব। তাহলে আমরা কি বুঝতে পারবো, তাহলে তো আমরা বলতে পারবো যে y অক্ষ বরাবর ভরবেগ নেই। দেখো সংঘাতের আগেও y অক্ষ বরাবর ভরবেগ ছিল না, আর সংঘাতের পরেও y অক্ষ বরাবর কোনো ভরবেগ ছিল না। তাহলে আমি কি বলতে পারি একটা কথা, যে এখানে যদি আমি ভাগ করে দিই তাহলে কি বলতে পারি, ভরবেগের কত 4v1, 4 ইন্টু বেগ মানে 4v1, তাহলে কি বলতে পারি 4v1 সাইন 30 ডিগ্রি, আর এরটা কত হবে এদিকে 4v1 কস 30 ডিগ্রি। ঠিক আছে, আর এর কত 1 কেজি, 1 কেজির জন্য কি হবে 1v2 সাইন 60 ডিগ্রি, আর এদিকটা কত হবে 1v2 কস 60 ডিগ্রি। তো আমাদের কি জানি যে এই দুটি ভরবেগ অবশ্যই কি হবে, সমান হবে, কারণ y অক্ষ বরাবর ভরবেগ থাকবে না। তাই এই দুটি পরস্পর যদি সমান হয় তাহলে তো এরা জিরো হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে একে অপরের সাথে। তাহলে আমরা কি বলতে পারি যে 4v1 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, সমান 1v2 সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে 4v1 v1 4v1 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হয়ে যাচ্ছে হাফ, ঠিক আছে, সমান v2 সাইন 60 ডিগ্রি মানে কত √3/2, ঠিক আছে, তাহলে √3 বাই কত হয়ে গেল 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে আমার কত হচ্ছে 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে v1 বাই v2 সমান কত হবে √3/4। তাহলে আমরা পেয়ে গেলাম কত √3/4। ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক, একটু তোমরা ভাববে জাস্ট অঙ্কটি হয়ে যাবে। যে এরা সংঘর্ষ হলো, সংঘর্ষের পর এখানে মনে করো এখানে সংঘর্ষ পয়েন্ট, সেখান থেকে দুজন দুটি বেগে চলে গেল, তো দুটি বেগে চলে গেল যেহেতু এরা অ্যাঙ্গেল আছে তাই আমরা উপাংশ ভাগ করে দিব, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাই এদিকে একটি উপাংশ পাওয়া যাবে এবং এদিকে একটি উপাংশ পাওয়া যাবে। এর জন্য সেম y অক্ষ বরাবর একটি উপাংশ পাওয়া যাবে এবং একটি x অক্ষ বরাবর উপাংশ পাওয়া যাবে। কিন্তু দেখো x অক্ষ বরাবর তো ভরবেগ থাকবে, কিন্তু y অক্ষ বরাবর যেহেতু ভরবেগ ছিল না সংঘর্ষের আগে, তাই সংঘর্ষের পরেও y অক্ষ বরাবর কোনো ভরবেগ থাকবে না, তাই এর ভরবেগ আর এর ভরবেগ কি হবে, সমান। ঠিক আছে, ঠিক। তাহলে তারপরের কোশ্চেন যাই আমরা, তাহলে দেখো আছে 45 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে যে m ভরের একটি বস্তু x অক্ষ বরাবর v বেগে গতিশীল অবস্থায় আর 2v বেগে y অক্ষ বরাবর গতিশীল 3m ভরের একটি বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো। ঠিক আছে, তাহলে m ভরের বস্তু v বেগে যাচ্ছে আর 3m ভরের বস্তু 2v বেগে যাচ্ছে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাহলে বস্তুটি যুক্ত হয়ে গেল, তাহলে m ভর আর 3m ভর যদি যুক্ত হয়ে যায় তাহলে কত হবে 4m। আর যেহেতু এটি এদিকে যাচ্ছে, কেন এদিকে যাচ্ছে, এই জন্য যে মনে করো m ভরটা x অক্ষ বরাবর যাচ্ছে আর 3mটা y অক্ষ বরাবর যাচ্ছে, আর যদি a এবং b তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে তাদের লব্ধিটি কি হয় এই বরাবর যাবে। ঠিক আছে, তাই এদিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে আমরা ধরে নিলাম u বেগে যাচ্ছে। তাহলে আমরা একবার দেখবো কি যে সংঘর্ষ আগে মোট ভরবেগ কত ছিল এদের, আর সংঘর্ষ যখন হয়ে গেল তখন তাদের মোট ভরবেগ কত ছিল। সংঘর্ষের পর তারা যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে মানে কি m আর 3m যদি যুক্ত হয়ে যায় তাহলে 4m হলো, আর 4m তো একই দিকে যাবে না, তাহলে তাদের বেগটা তো সেমই থাকবে যুক্ত হওয়ার পর। ঠিক আছে, তাহলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের কি পরে, তাহলে আমরা কি লিখতে পারি, সংঘর্ষ এর আগে মোট ভরবেগ ভরবেগ সমান সংঘর্ষ এর পরে মোট ভরবেগ। ঠিক আছে, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত m ইন্টু ভি আই ক্যাপ প্লাস কত y অক্ষ বরাবর যাচ্ছে, y অক্ষ বরাবর ভর কত 3m আর বেগ কত 2v মানে কত হচ্ছে 6mv। ঠিক আছে, তাহলে কত হবে 6mv জে ক্যাপ। ঠিক আছে, সমান যুক্ত হওয়ার পর কত হয়েছে 4m ভর হয়ে গেছে, যুক্ত হওয়ার পর ভর কত হয়ে গেছে 4m আর বেগটা u, তাহলে কত হবে 4
এম ইউ ভেক্টর। ঠিক আছে, কোন দিকে দিক তো বলা নেই, তাই আমরা ইউ ভেক্টরে দিলাম। তাহলে আমরা যদি এম এম কেটে দিই আমরা কমন নিয়ে, তাহলে বাচ্চা কত ইউ ভেক্টর সমান কত হচ্ছে v/4 i ক্যাপ প্লাস 6/4 ভি কত হচ্ছে ক্যাপ। তাহলে আমরা যদি কেটে দিই তাহলে 3, এটা হচ্ছে কত 2, তাহলে কত হবে ইউ ভেক্টর সমান কত হবে 1/4 ভি আই ক্যাপ প্লাস 3/2 ভি জে ক্যাপ। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের? অপশন হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, 1 কেজি ভরের একটি সুতো ঝোলানো আছে। 1 কেজি ভর একটি সুতোই ঝোলানো আছে। তাহলে মনে করো একটি সুতো নিলাম আমি, একটি সুতো নিলাম, এই সুতোর সাহায্যে 1 কেজি ভর একটি কি আছে, একটি সুতো নিলাম, এই সুতোর সাহায্যে 1 কেজি ভর একটি ঝোলানো আছে। ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের একটি ঝোলানো আছে, এটি কত 1 কেজি। তাহলে নিচের দিকে কত কাজ করছে 1g, 1g, উপর দিকে কত কাজ করছে টান টি। এরপর কি বলা হয়েছে, এই ব্যবস্থাটিকে এত 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে তোলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা উপর তোলার কেসটা ভাবি। 1 নম্বর, উপর তোলা হচ্ছে, কত ত্বরণ নিয়ে তোলা হচ্ছে 4.9, তাহলে এ সমান কত 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটা ত্বরণ নিয়ে উপরে তোলা হচ্ছে। তাহলে উপরে তোলার ক্ষেত্রে আমরা কি জানি যে টি মাইনাস এমজি সমান কত এম এ। ঠিক আছে, তো সূত্রটা খুবই ইজি প্রবলেম। তাহলে কি বলবো আমরা, টি মাইনাস এমজি মানে কত 1g সমান কত এম এ। তাহলে এম ইন্টু এ। ঠিক আছে, তাহলে টি1 নাম দিচ্ছি, যেহেতু উপর তুলছে নিচে নামার ক্ষেত্রে টি2 ধরবো। তাহলে টি1 সমান কত হবে এম এ প্লাস জি। এম মানে কত 1 কেজি ইন্টু এ মানে কত 4.9 প্লাস জি মানে কত 9.8। ঠিক আছে, তাহলে কত হবে আমার এটা 14.7। ঠিক আছে, 14.7 নিউটন। তারপরে কি হচ্ছে দ্বিতীয় নম্বর কেস। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কেসের ক্ষেত্রে কি হবে, সেমি ঘটনা ঘটবে। শুধুমাত্র কি বলা হয়েছে যে একটি বস্তু নিলাম কত কেজি ভরের, 1 কেজি ভরের। ঠিক আছে, তাহলে এটা 1 কেজি, নিচের দিকে কত কাজ করছে 1g, আর টানটি সেটা কোন দিকে নামছে নিচের দিকে, কত ত্বরণ নিয়ে ওই সে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত হবে আমার এখানে যে 1g এখন নিচের দিকে নামছে, তাহলে 1g টা বেশি, টিটা কম, তবে তো নিচের দিকে নামবে না। তাহলে 1g মাইনাস টি। ঠিক আছে, 2 সমান কত এম এ। তাহলে টি2 সমান কত হবে 1g মাইনাস এম এ। তাহলে 1g মানে কত 9.8 মাইনাস এম 1 ইন্টু 4.9। ঠিক আছে, তাহলে কত হবে আমার 4.9 থেকে 4.9 বাদ গেলে 9.8 হয়, তাহলে এত নিউটন। তাহলে আমি বের করতে পারি টি1 অনুপাত কত টি2 সমান কত হবে 14.7 অনুপাত 4.9। ঠিক আছে, তাহলে যদি আমি দশমিকটিকে উঠিয়ে দিই তাহলে 10, এটাও কত হচ্ছে 10, 7 7 49। ঠিক আছে, তাহলে 49 3 মানে 3, সাথে কাটবে না, 3ই কেটে যাবে। তাহলে কত হবে 3:1। ঠিক আছে, স্যার প্রথম আর দ্বিতীয় বলা হয়েছে তাই 3:1, আর যদি দ্বিতীয় এবং প্রথম বলা হতো তাহলে 1:3 হতো। ঠিক আছে, তাই 3:1 হয়েছে। ঠিক আছে, তাহলে আমার অপশন হয়ে গেল 46, মানে 46-এরটা হয়ে গেল। খুব ইজি প্রবলেম এগুলো, তোমরা একবার দেখে নিও ভালোভাবে। ঠিক আছে, তারপর দেখো তারপরে কোশ্চেন 47। 1 কেজি ভরের একটি ব্লক x সমান 0 তে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো। ঠিক আছে, এবং বল সমান কেটি, বলের প্রভাবে x অক্ষ বরাবর গতিশীল হলো, যেখানে t হলো সময় এবং k সমান 1 নিউটন পার সেকেন্ড। ব্লকটি 6 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো, 6 সেকেন্ড দূরত্ব বের করতে বলেছে। আমার দেওয়া আছে কি বল সমান, তাহলে কি দেওয়া আছে f সমান দেওয়া আছে কেটি। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি বের করতে পারি এম এ সমান কি কে ইন্টু টি। তাহলে এ সমান কত হবে কে বাই এম ইন্টু টি। দেখো আমি ত্বরণ পেয়ে গেছি, ত্বরণ থেকে আমাকে বের করতে হবে দূরত্ব, তার মানে আমাকে ইন্টিগ্রেশন করে করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, দেখো সরণকে যখন আমরা করি তখন ডেরিভেটিভ করলে বেগ পাই, আর বেগের ডেরিভেটিভ করলে ত্বরণ পাই, আর ত্বরণ থেকে যখন আমরা রিটার্ন আসবো তখন কি পাবো, ইন্টিগ্রেশন করে করে আসতে হবে, যাতে করে আমরা কি পাই, সরণ পাই। তোমাদেরকে আগে একমাত্রিক গতিতে অঙ্কগুলি করানো হয়েছে এভাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি ত্বরণ মানে আমরা কি জানি, ডিভি বাই ডিটি। এখানে আমরা একটাই জিনিস জানি যে এ সমান কি হয়, ডিভি বাই ডিটি হয়, আর বেগ সমান কি হয়, ডি এক্স বাই ডিটি হয়। ঠিক আছে, তাহলে আমরা ডিভি বাই ডিটি সমান কত বলতে পারি, কে বাই এম ইন্টু টি। তাহলে এখান থেকে বেগ বার করব আমরা, তাহলে কে বাই এম ইন্টু টি ডিটি। ঠিক আছে, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ডিভি সমান কে বাই এম টি ডিটি। ঠিক আছে, রেঞ্জ বসিয়ে দেব 0 থেকে বি। সময় যখন 0 ছিল তখন বেগটা ছিল ভি 0, আর যখন সময় টি তখন বেগটা কত হয়েছে ভি। তাহলে আমি এখন যা পাবো সেটা হচ্ছে কত, ভি পাবো। এদিকে ডিবির ইন্টিগ্রেশন কত হয়, ভি হয়, রেঞ্জ বসালো সে ভি থাকবে, কে বাই এম বের হয়ে গেল। ঠিক আছে, আর টি ডিটির ইন্টিগ্রেশন কত, টি স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে বেগ পেয়ে গেলাম। বেগ পাওয়ার পর তাহলে আমরা বেগটাকে আগে লিখিয়ে নিই একবার, যে ভি সমান কে বাই এম, ঠিক আছে, টি স্কোয়ার বাই 2। এরপর আমরা কি করতে পারি, যে বেগকে যদি আমরা জানি, এখান থেকে দেখো যে বেগের যদি একবার ডেরিভেটিভ করি তাহলে বেগ সমান কি হয়, ডিএক্স বাই ডিটি হয়, মানে সরণের ডেরিভেটিভ কি হয়, বেগ হয়। ঠিক আছে, সময় সাপেক্ষে। তো আমরা লিখতে পারি কি ডিএক্স বাই ডিটি ভি এর জায়গাতে। ঠিক আছে, তাহলে কত হবে, কে বাই এম টি স্কোয়ার বাই 2। তাহলে ডিএক্স সমান কত হবে, কে বাই এম টি স্কোয়ার বাই 2 ডিটি। ঠিক আছে, তাহলে আবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। ঠিক আছে, কত পাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ কে বাই 2m টি স্কোয়ার ডিটি। ঠিক আছে, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স। ঠিক আছে, রেঞ্জটা কত হবে, রেঞ্জটা হবে 0 থেকে এক্স, এই যে বলা আছে প্রথমে, তো প্রথমে 0-তে ছিল, এক্স অক্ষ বরাবর গতিশীল হলো। ঠিক আছে, তাহলে কত হবে, এটা 0 থেকে টি, তাহলে কত হবে এদিকটা, কে বাই 2m তো বের হয়ে গেল, কে বাই 2m বের হয়ে গেল, টি স্কোয়ার কত হবে, টি কিউ বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স এর সমীকরণ। তাহলে আমার এক্স সমান কত হবে, কে বাই 6m ইন্টু টি কিউ। এটা হচ্ছে আমার কার, এক্স এর সমীকরণ। ঠিক আছে, তো আমাকে কি বলা হয়েছে, কত সময় বের করতে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে 6 সেকেন্ড সময়। তো টি সমান 6 সেকেন্ড সময়ে বের করতে বলা হয়েছে দূরত্ব। ঠিক আছে, তো 6 সেকেন্ড সময় যদি আমি বের করতে যাই তাহলে এক্স সমান কি হবে, কে বাই 6, কে এর মান তো দেওয়া আছে 1। ঠিক আছে, আর বাই 1 কেজি ভরের, তাহলে 6 ইন্টু 1, আর 6 ইন্টু 1 ইন্টু টি কিউ, টি কিউ বলতে 6 সেকেন্ড মানে কত, 36। তাহলে কত হচ্ছে 6 36, ও সরি 6 কিউ, 6 কিউ বলতে কত, 6 ইন্টু 6 ইন্টু 6। ঠিক আছে, তাহলে একটি 6 যদি কেটে যায়, একটি 6 যদি কেটে যায় তাহলে বাচ্চা কত আমাদের 36 মিটার। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমাদের বের হয়ে গেল কত, 36 মিটার। ঠিক আছে, তাহলে অপশন হয়ে গেল আমার কি 36 মিটার। হয়ে গেল 47 পর্যন্ত। অঙ্কটি খুবই ইজি, পরপর ধাপে ধাপে নামিয়ে দিলেই অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তারপরের কোশ্চেন 47 নম্বর, যথাক্রমে 4 কেজি, 2 কেজি ও 1 কেজি ভরের তিনটি ব্লক এ, বি ও সি একটি ঘর্ষণহীন তলে পরস্পরের সংস্পর্শে আছে। 4 কেজি ব্লকের উপর এই যে 4 কেজি বল, প্রথমটা হচ্ছে কত, 4 কেজি। ঠিক আছে, তারপরটা হচ্ছে 2 কেজি, তারপরেরটা হচ্ছে 1 কেজি।
ঠিক আছে। তো 4 কেজি ব্লকের উপর 14 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এটা দেওয়া হচ্ছে কত, 14 নিউটন। আর এ ও বি এর মধ্যে সংস্পর্শ বল কোনটি হবে। আচ্ছা, এরকম অঙ্ক দেখবে তোমাদের ফার্স্ট ভিডিওতে আমি করিয়েছি, দুটো আছে, এবং এটার জন্য আমি আলাদাভাবে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমাদের জন্য, যে কিভাবে এরকম প্রবলেম কিছু করতে হয়, সলভ করতে হয়। তোমরা একবার দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আর ফার্স্ট এই অঙ্কগুলি তোমরা পারবে, যেহেতু প্রথম দিকে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি করানো হয়েছে। তো প্রথম কাজ কি তোমাদের, এই যে বলটা আমরা প্রথম দিচ্ছি এফ, ঠিক আছে। তো যখন আমরা প্রথম বলটা দিব, এই এফ বলটা, এই তোমাদেরকে, তোমরা শুধু এই বলটিকে দেখো যে এই বলটি কাকে ঠেলছে, এই তিনজনকেই ঠেলছে। তাহলে প্রথমে এই তিনজনকে ঠেলছে, তো তিনজনের কত ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে। তাহলে আমরা বলতে পারি কি, যে এফ সমান কত, এম এ প্লাস এম বি প্লাস এম সি, ঠিক আছে, ইন্টু এ। তাহলে 14 দেওয়া আছে আমার, এম এ কত আছে 4 2 আর 1 5 6 7 7 এ। তাহলে এ সমান হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, কত ত্বরণ নিয়ে যাচ্ছে, এত ত্বরণ নিয়ে। এরপর আমাকে কি বলা হয়েছে, এরপর আমাকে বলা হয়েছে যে কোশ্চেনটা, যে এ ও বি এর মধ্যে স্পর্শ বল কোনটি। তাহলে এ বল এর দিকে একটি বল প্রয়োগ করবে, এই যে দেখো, এ একটি বল প্রয়োগ করবে, এখানে কালিটা দেখাচ্ছে না, এ দিক থেকে একটি বল প্রয়োগ করবে, তো এও এদিক থেকে একটি বল প্রয়োগ করবে। তো মনে করছি এদিকটা F1 বল প্রয়োগ করবে, তো এও দিক থেকে কত, F1 বল প্রয়োগ করবে। তো আমাদের তো এটিই কাজ, এখন তো যেহেতু এ ও বি এর মধ্যে বলা হয়েছে, তাই এ আর বি এর মধ্যে তো এই বলটি দেখলেই হবে, এটি দেখার দরকার নেই এখন আমাদের। তাহলে এ যদি F1 বল দেয়, তো এও কত দেবে, F1ই দেবে। তাহলে এ যদি F1 দেয়, তো এই F1 বলটি কজনকে ঠেলছে, দুজনকে ঠেলছে। তাই আমরা এখানে কি বলতে পারি, এই অঙ্কগুলি করানো হয়েছে আগে, তোমরা একবার দেখবে আগের ভিডিওগুলি। তাহলে F1 বল কাকে ঠেলছে, দুজনকে, একটা কত হচ্ছে এমবি প্লাস কত হচ্ছে এমসি ইন্টু কত এ। ত্বরণ তো সে সবাই স্পর্শ অবস্থায়, যেমন ত্বরণ তো সবাই সেমই হবে। তাহলে F1 এমবি, এমবি কত হচ্ছে 2 প্লাস 1 ইন্টু এ, এ মানে 2, তার মানে কত হচ্ছে 6 নিউটন। 3 3 দিয়ে 6, 6 নিউটন। তাহলে F1 এর বল কত হচ্ছে 6 নিউটন, ঠিক আছে। যদি তোমাদেরকে বলা হতো যে বিওসি এর মধ্যে, তাহলে বিওসি এর মধ্যে কি হতো, তাহলে দেখো, বিওসি এর মধ্যে কি হতো, যে এ কে ঠেলছে, এও কে ঠেলবে, ঠিক আছে। তাহলে যদি এ এফ টু দেয়, তো এও এফ টু দেবে। তাহলে এফ টু সমান কত হতো, এফ টু সমান হতো এমসি, এমসি ইন্টু এ। এমসি মানে কত 1 ইন্টু এ, এ মানে কত 2, তাহলে মানে কত 2 নিউটন, ঠিক আছে, যদি এফ টু বলা হতো তাহলে। ঠিক আছে, এটা এক্সট্রা হিসাবে ধরবে, এটা তো আমরা করো না, এটা শুধুমাত্র আমি এমনিতে বললাম যে যদি বলা হতো যে বি ও সি এর মধ্যে কত হয়, তাহলে বি ও সি এর মধ্যে কি, বি তো একজনকে ঠেলছে না, এ থেকে বাধা দেওয়ার জন্য তো কেউ নেই আর, বা এর আগে তো আর কেউ নেই যে দুজনকে ঠেলছে, একজনকে ঠেলছে, ঠিক আছে। তাই এমসি ইন্টু এ, একেই ঠেলছে শুধুমাত্র, ঠিক। তাহলে দেখো 49 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, বলা হয়েছে যে চলন্ত বাস থেকে একটি বালিকা সামনের দিকে সামান্য ঝুঁকে নেমে যায়, যদি সে সমতলিক বরফের উপর নামে। 2 নম্বর বলা হয়েছে, মানে বি নম্বর, যে পেচ পেচে আঠার উপর নামে, তাহলে কি হবে। ঠিক আছে, দেখো, একটা জিনিস হলো যে বাস যখন চলছে ভি গতিবেগে, ঠিক আছে, সেই সময় যদি বাস থেকে ঝাঁপ দেওয়া হয়, তো কি হবে, মানুষটির যে বেগ, সেটিও কি করবে, ভি বেগে যাওয়ার চেষ্টা করবে। যেহেতু সে কি আছে, গতিশীল অবস্থায় আছে, তো মানুষটিও কি ছিল, গতিশীল অবস্থায় ছিল সেই সময়। যখন সে ঝাঁপ দিচ্ছে ভূমিতে, তখন কি হবে, যে মানুষটিও গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করবে, কিন্তু যেহেতু মাটিতে পা দিয়ে দিচ্ছে, তাই কি হবে, পা গুলি স্থির থাকার চেষ্টা করবে, তাই মানুষটি কি হবে, আগের দিকে ঝুঁকে যাবে, ঠিক আছে। তো বরফের উপর যদি নামে, তাহলে সেক্ষেত্রেও কি হবে, ফ্রিকশন ফোর্সটা থাকবে না, কিন্তু কি হবে, সে আগের দিকে ঝুঁকে যাবে। পাটা যদি এদিকে ছলকে যায়, ঠিক আছে, তবু তো সে আগের দিকে ঝুঁকে যাবে। আর পেছ পেছে আঠার উপর যদি নামে, তাহলে সে আরো বেশি ঝুঁকে যাবে। কেন, যদি পাটায় পাটার উপর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, আর যেমনি পাটার উপরে যে ফ্রিকশন ফোর্স কাজ করবে, তখন কি হবে, যে পাটাকে আটকে রেখে দেবে, পিছন দিকে পিছলতে দেবে না, তাই যখন সে বেশি ঝুঁকে যাবে আগের দিকে। এই যে দেখো, যদি আটকে রেখে দেই, তাহলে কি হবে, সে বেশি ঝুঁকে যাবে, ঠিক আছে, দুই ক্ষেত্রেই কি হবে, ঝুঁকে যাবে, ঠিক আছে। তাই আমাদের অপশন কি হবে, বি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, অপশন বি হবে।
দুই ক্ষেত্রে ইনার্সি অফ মোশনের কারণে এটি হয়, যে পাটি স্থির থাকার চেষ্টা করছে, কিন্তু কি হবে, সেটি কি হবে, আগের দিকে মানুষটি ঝুঁকে যাবে। এই দেখো, আমি ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রেই বরফের উপর থাকলো এবং পেঁচপেঁচে আঠার উপর থাকলো কি হবে, দুই ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে পড়ে যাবে, পিছনের দিকে তো যাওয়ার চান্স নেই। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সামনের দিকে আর দ্বিতীয় ক্ষেত্রে ঝুঁকে যাবে না, দুই ক্ষেত্রেই কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবে। যদি পার্টি মনে করে পিছলেও যায় তাহলে সেক্ষেত্রেও আগের দিকে ঝুঁকে যাবে। আর পার্টি যদি স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে থাকে তাও কি হবে, তার এই যে আগের দিকটা তো রেস্ট অফ, আগের দিকটা তো ইনার্শিয়াল মোশনের কারণে কি হবে, আগের দিকে ঝুঁকে যাবে, এটি যদি স্থিরও থাকে তাহলে। ঠিক আছে, আর যদি পিছলেও যায় তাহলেও সে আগের দিকে ঝুঁকে যাবে, দুই ক্ষেত্রেই কি হবে, আগের দিকে ঝুঁকে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের 49 পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল ছায়া বইতে আমি সবগুলি করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কমেন্টটি অবশ্যই করবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।